Hi guys, welcome back to PRC Foundation. How are you? I hope you're very well. তো আজকে আমরা দ্য স্টাডি অফ পোয়েট্রি এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের লিটারি ক্রিটিসিজম এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে এই বিষয়টা। তো দ্য স্টাডি অফ পোয়েট্রি এটা আমার স্টুডেন্টরাও আমাকে বলে সবাই দিস ইজ ভেরি হার্ড, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হিউজ ইনফরমেশন এই কথাগুলো আসে সবসময়ের জন্য আসে। বাট আই ওয়ান্ট আই ইনফর্ম ইউ দ্যাট যে এটা আসলে খুব বেশি বিষয় না, আসলে তোমাকে স্টেপ ওয়াইজ আগাতে হবে, তাহলে এই ব্যাপারটা একেবারে সহজ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল চলো আমরা জেনে নিই দ্য স্টাডি অফ পোয়েট্রি এই টাইটেলটার মিনিংটা কি দাঁড়াচ্ছে। স্টাডি বলতে তো তোমরা জানোই পড়াশোনা, পর্যবেক্ষণ। অফ পোয়েট্রি মানে কি কবিতার, অ্যাকচুয়ালি কবিতার পর্যবেক্ষণ বা কবিতার পড়াশোনা। অর্থাৎ এই টাইটেল থেকে এটা দাঁড়াচ্ছে যে হোয়াই শুড উই রিড পোয়েট্রি, এইটা ম্যাথিউ আর্নল্ড কিন্তু প্রুভ করতে চেয়েছেন এখানে, যে এবং তার এই ক্রিটিক্যাল থিওরির মাধ্যমে এটা এখানে প্রুভ করতে চেয়েছে। তো এটাকে বুঝতে হলে তোমাকে ম্যাথিউ আর্নল্ড সম্পর্কে কিছু প্রি টকিংস দরকার, কিছু পূর্ব কথা দরকার ম্যাথিউ আর্নল্ড সম্পর্কে। তো চলো সর্বপ্রথম আমরা ম্যাথিউ আর্নল্ড সম্পর্কে কিছু কথা জেনে নিই। ম্যাথিউ আর্নল্ডের লাইফ ডিউরেশন এটা খুব গুরুত্বপূর্ণ, সবসময়ই বলি যে ম্যাথিউ আর্নল্ডের লাইফ ডিউরেশনটা হচ্ছে 1822 সাল থেকে 1888 সাল পর্যন্ত। তো ম্যাথিউ আর্নল্ড ইনি একজন ভিক্টোরিয়ান ক্রিটিক ছিলেন এবং পোয়েট ছিলেন, রাইট? তো ভিক্টোরিয়ান ক্রিটিক এবং পোয়েট হিসাবে ম্যাথিউ আর্নল্ড যে বিষয়গুলোর উপরে কথা বলেছেন সেই বিষয়গুলো দেখো। তিনি কিন্তু শুধু সাহিত্য নিয়ে কথা বলেনি, তিনি কথা বলেছেন কালচারাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস, রিলিজন অ্যান্ড এডুকেশন। অর্থাৎ তিনি কালচার নিয়ে কথা বলেছেন, সামাজিকতা নিয়ে কথা বলেছেন, রিলিজন নিয়ে কথা বলেছেন, এডুকেশন নিয়ে কথা বলেছেন, রাইট? অ্যান্ড ওয়ান থিং মোর, যে ম্যাথিউ আর্নল্ড একজন ক্রিটিক হিসাবে তিনি সর্বপ্রথম ব্যক্তি এই যে ভিক্টোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল যে সোসাইটি ছিল সেই সোসাইটিতে তিনি প্রশ্ন তুলেছিলেন। দ্যাট মিনস he was the first to pose questions within context of modern industrial society. Modern industrial society তে সর্বপ্রথম টু পোজ দ্য কোয়েশ্চেন্স, সর্বপ্রথম তিনি প্রশ্ন উপস্থাপন করেন, ওকে? এবং তিনি ক্রিটিক হিসাবে যেটা করেছেন সেটা হচ্ছে যে অ্যাজ উই নো দ্যাট, আমরা যেমনটা জানি যে ম্যাথিউ আর্নল্ড ছিলেন একজন হিউম্যানিস্ট, এবং সে একজন হিউম্যানিস্ট হিসাবে সে কি করেছে যে অ্যাজ এ হিউম্যানিস্ট for whom man in the industrial society was condemned to a mechanized existence with a fractured spiritual and moral sensibility. তো ম্যাথিউ আর্নল্ড একজন হিউম্যানিস্ট হিসেবে কি করেছে, যেটা করেছে অ্যাজ এ হিউম্যানিস্ট, একজন হিউম্যানিস্ট হিসেবে ফর হোম তার জন্য ম্যান ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ওয়াজ কন্ডেমড, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির ম্যানরা ওয়াজ কন্ডেমড বলতে দোষারোপ করা হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মানুষদেরকে ম্যাথিউ আর্নল্ড কিন্তু দোষারোপ করেছেন। টু মেকানাইজড এক্সিস্টেন্সটাকে কি করার জন্য, যান্ত্রিক অবস্থায় রূপান্তরিত করার জন্য, উইথ এ ফ্র্যাকচার্ড স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল সেন্সিবিলিটি। আর এই যান্ত্রিক এক্সিস্টেন্স হওয়ার কারণে কি হয়েছে, মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিটা ফ্র্যাকচার্ড হয়ে গিয়েছে, ভঙ্গুর হয়ে গিয়েছে। এটা কিন্তু ম্যাথিউ আর্নল্ড একজন ক্রিটিক হিসেবে উপস্থাপন করেছেন। অ্যাকচুয়ালি এই উপস্থাপন বা এই বিষয়টাকে তুলে ধরা, মানুষকে সমালোচনা করা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস 2 points you have to remember if you want to understand the text very well, okay? Otherwise there is no alternative, you can't choose any alternative for this. তোমাকে এই দুইটা মনে রাখতেই হবে, তাহলে কিন্তু তুমি নিঃসন্দেহে এটা ভালোভাবে বুঝবে। তো প্রথমে কি করেছে ম্যাথিউ আর্নল্ড, যে ক্রিটিক হিসাবে সর্বপ্রথম ভিক্টোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল যে সোসাইটি সেই সোসাইটিতে তিনি প্রশ্ন করতে শুরু করেছেন, ঠিক আছে? এবং তিনি আবার কি প্রশ্ন করেছেন, যে মানুষদেরকে সমালোচনা করেছেন, কন্ডেমড করেছেন। কি জন্য কন্ডেমড করেছেন? কারণ মানুষের মেকানিক্যাল এক্সিস্টেন্সের কারণে, মেকানাইজড এক্সিস্টেন্সের কারণে মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটি এবং মোরালিটির যে সেন্সিবিলিটি ছিল সেটাকে তিনি সমালোচনা করেছেন। সেই অস্তিত্বটা আসলে প্রকৃত অস্তিত্ব ছিল না, একটা আর্টিফিশিয়ালিটির দিকে মানুষ চলে গিয়েছিল। তাহলে ম্যাথিউ আর্নল্ড এই যে এত একটা, এবং এই কারণে ম্যাথিউ আর্নল্ডকে কিন্তু হোয়াট অ্যাকর্ডিং টু ক্রিটিক্স ম্যাথিউ আর্নল্ড ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ মডার্ন লিটারি ক্রিটিসিজম অর মডার্ন ক্রিটিসিজম। মডার্ন লিটারি ক্রিটিসিজমের কিন্তু তাকে ফাদার হিসেবে কনসিডার করা হয়ে থাকে, ঠিক আছে? এবার ম্যাথিউ আর্নল্ড
তিনি প্রফেশনালি সে আমরা জানি যে সে একজন স্কুলের ইন্সপেক্টর ছিল, কিন্তু এর বাইরেও একটা ডিসকভারি আছে। সেই ডিসকভারিটা কি, যে ম্যাথিউ আর্নল্ড 1857 সালে ইন 1857 ম্যাথিউ আর্নল্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর অফ পোয়েট্রি হিসাবে নিয়োগ পায়, এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 1857 সালে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে বক্তব্য দেওয়ার পরিবর্তে ইংরেজি ভাষায় বক্তব্য দিয়েছিলেন। সো ইউ নো হোয়াট হি ওয়াজ এ গ্লোরিয়াস পারসন। ওকে, খুব একটা চমৎকার ফিগার ছিল। এটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে মানে পূর্ব কথা ম্যাথিউ আর্নল্ড সম্পর্কে। কারণ ম্যাথিউ আর্নল্ড যে আসলে কেন কবিতার প্রতি গুরুত্ব দিয়েছে, এই দুইটা জিনিস, যে সমালোচক হিসাবে সে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে প্রশ্নটা তুলেছে, এবং মানুষের যে সেন্সিবিলিটি, স্পিরিচুয়ালিটি, মেকানিক্যাল সেন্সিবিলিটি আর স্পিরিচুয়ালিটি, এই দুইটা জিনিসকে ব্যাপকভাবে সমালোচনা করেছেন। ঠিক আছে, যার কারণে এই কবিতার এখানে একটা গুরুত্বের কথা তিনি বলছেন। রাইট, এবার আমরা যদি দ্য স্টাডি অফ পোয়েট্রি এটা সম্পর্কে একটু প্রিডফেন্স এটা জেনে নিই। তোমরা এটা জানো, ভালোভাবে জানো, যে দ্য স্টাডি অফ পোয়েট্রি এই ক্রিটিক্যাল এসে বা লিটারি ক্রিটিসিজমটা 1880-তে প্রকাশ হয় বা প্রকাশিত হয়, পাবলিশড হয়। বাট দেয়ার ইজ সামথিং ডিসকভারিটা কি, যে T.H. ওয়ার্ড নামে একজন ইংলিশ রাইটার এবং জার্নালিস্ট একটা অ্যান্থোলজি লিখেছিল, আর সেই অ্যান্থোলজিটা হচ্ছে দ্য ইংলিশ পোয়েটস। অ্যান্থোলজিটার নাম কি, দ্য ইংলিশ পোয়েটস। এই ইংলিশ পোয়েটস নামে একটা অ্যান্থোলজি লিখেছিল, এবং অ্যান্থোলজির ইন্ট্রোডাকশন হিসেবে ম্যাথিউ আর্নল্ডকে সে রিকোয়েস্ট করে যে একটা ইন্ট্রোডাকশন লিখে দেন। তখন ম্যাথিউ আর্নল্ড ইন্ট্রোডাকশন হিসেবে দ্য স্টাডি অফ পোয়েট্রি এটা কিন্তু লিখে দিয়েছিল, বুঝতে পেরেছ? এবং এই দ্য স্টাডি অফ পোয়েট্রি এই বইটা মূলত 1880 সালে প্রকাশিত হয় কি হিসাবে, অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যান্থোলজি দ্য ইংলিশ পোয়েটস। আর এই দ্য অ্যান্থোলজি ইংলিশ পোয়েটস এটা যে রাইটার ছিল বা কালেক্টর ছিল, তার নাম হচ্ছে T.H. ওয়ার্ড, WARD। ওকে, তো এই T.H. ওয়ার্ডের পূর্ণরূপ হচ্ছে থমাস হামফ্রি ওয়ার্ড। ওকে, রাইট। তো এই ছিল মোটামুটি পূর্ব কথা। লিসেন, এখনো কিন্তু মূল কথায় আমরা আসিনি, কারণ এই পূর্ব কথাগুলো তোমাদের জানতে হবে। দ্য স্টাডি অফ পোয়েট্রি, দিস ইজ নট এ সিম্পল টেক্সট, দিস ইজ এ হোয়াট অবজার্ভিং অ্যান্ড ইনভেস্টিগেটিং টেক্সট। এখানে ইতিহাস সমৃদ্ধ বিষয় ম্যাথিউ আর্নল্ড কিন্তু তুলে ধরেছে। ঠিক আছে, তো এর পরবর্তীতে তোমাদের এই টেক্সটটাকে ভালোভাবে বোঝার জন্য যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে যে ম্যাথিউ আর্নল্ড একজন ক্রিটিক হিসেবে তার কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ডকে তুমি যখন ক্রিটিক হিসেবে প্রমাণ করতে যাবে, তাহলে কোন বিষয়গুলোর উপরে তোমাকে ফোকাস করতে হবে। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য সেভারাল পয়েন্টস to discuss Mathew Arnold as a critic. ওকে, সেই বিষয়গুলো জেনে নাও, তার কারণ এই বিষয়গুলো হচ্ছে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ এ ভেরি ভাইটাল কোয়েশ্চেন, যে ম্যাথিউ আর্নল্ডকে মানে তুমি ক্রিটিক হিসেবে কিভাবে আলোচনা করবে, এবং এটা যদি নাই জানো, তাহলে তো ম্যাথিউ আর্নল্ডের যে ক্রিটিক্যাল কনসেপশন দ্য স্টাডি অফ পোয়েট্রিতে ঢোকানো আছে, সেটাকে কিন্তু তুমি পিক আপ করতে পারবে না। সো ইউ হ্যাভ টু রিমেম্বার অ্যান্ড মেমোরাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফর আর্নল্ডস ক্রিটিসিজম। আর্নল্ডস ক্রিটিসিজমের যে ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, নাম্বার 1, যে আর্নল্ডস ক্রিটিসিজম এর যে ফিচারের মধ্যে সর্বপ্রথম যেটা পড়ে, সেটা হচ্ছে যে আর্নল্ড ক্রিটিকড অবসেশন উইথ ইউটিলিটারিয়ানিজম অ্যান্ড রিজন। ক্রিটিকড অবসেশন উইথ ইউটিলিটারিয়ানিজম অ্যান্ড রিজন, এটার মানে হচ্ছে যে আর্নল্ড যে বিষয়গুলো নিয়ে মানে আস্বাদন ছিল, অবসেশন উইথ, এখানে অবসেশন উইথ বলতে আর্নল্ড কিন্তু ইউটিলিটারিয়ানিজম এবং রিজনের উপরে গুরুত্ব দিয়ে সমালোচনা করেছেন। অর্থাৎ হোয়াট সমাজ ব্যবস্থায় যে সাহিত্যটা কি ভূমিকা পালন করবে, কিভাবে এটাকে সাজেস্টিভ করা যায়, ইউটিলিটারিজম করা যায়, যেমন অ্যাজ লাইক ফ্রান্সিস বেকনস এসেস, কিভাবে এটাকে সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করা যায় যুক্তির উপরে ভিত্তি করে, যেন মানুষ এটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, সে বিষয়টার কিন্তু তিনি সমালোচনা করেছেন। এবং এর জন্য তিনি সাহিত্যের ব্রাঞ্চ হিসাবে অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি মেনটেন করে পোয়েট্রিকে চুজ করেছেন। রাইট, এবার নাম্বার সেকেন্ড নম্বরে যেটা আসে, যে ম্যাথিউ আর্নল্ড কি করেছে, তার ক্রিটিসিজমের সেকেন্ড বৈশিষ্ট্য যেটা করেছেন, যে ম্যাথিউ আর্নল্ড রিজেক্টেড গোয়িং সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড পজিটিভিজম অফ দ্য এজ। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড রিজেক্টেড, তিনি প্রত্যাখ্যান করেছিলেন গোয়িং সায়েন্টিফিক টেম্পার, যে বিদ্যমান যে সায়েন্টিফিক যে টেম্পারটা ছিল বা সায়েন্সের যে অগ্রগতি ছিল, সেই অগ্রগতিটা
মানে তিনি প্রত্যাখ্যান করেছেন। পজিটিভিজম অফ দ্য এজ, এবং এজের যে পজিটিভিজম সেটাকে কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। অ্যাকচুয়ালি সায়েন্স ভিক্টোরিয়ান পিরিয়ডে কি হয়ে গিয়েছিল, কনভার্সিয়াল হয়ে গিয়েছিল, কনফ্লিক্টেড হয়ে গিয়েছিল। বিজ্ঞান এবং ধর্মের মধ্যে একটা কুন্দল তৈরি হয়ে গিয়েছিল, এবং মানুষের মধ্যে যে একটা পজিটিভিজম, দিস ইজ এ ভেরি হিউজ কনসেপশন, যে মানুষের মধ্যে যে বস্তুবাদিতার যে চিন্তা চেতনা, সেই বিষয়গুলো ব্যাপকভাবে কিন্তু ঢুকে গিয়েছিল মানুষের মধ্যে। এই বিষয়গুলো কিন্তু ম্যাথিউ আর্নল্ড চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তার সাহিত্যকর্মে, এবং এর জন্য তিনি বেটার ব্রাঞ্চ হিসাবে কিন্তু পোয়েট্রিকে অ্যাকসেপ্ট করেছেন বা পোয়েট্রিকে গ্রহণ করেছেন। ঠিক আছে, তো থার্ড নাম্বার ফিচারে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল কনসার্ন ওয়াজ দ্য প্রবলেম অফ লিভিং ফুলফিলড লাইভস ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। অর্থাৎ সেন্ট্রাল কনসার্ন, প্রধান উদ্বিগ্নতা বা কেন্দ্রীয় উদ্বিগ্নতা ওয়াজ ছিল দ্য প্রবলেম অফ লিভিং, বসবাস, মানুষের জীবনযাপনের সমস্যা ছিল। ফুলফিলড লাইভস, পরিপূর্ণ জীবনযাপনের সমস্যা ছিল। অর্থাৎ মানুষ ভিক্টোরিয়ান পিরিয়ডে পরিপূর্ণ জীবনযাপন করতে পারছিল না, তারা অর্ধেক জীবনযাপন করছিল, এবং তারা কিন্তু খুব বেশি নিজের লাইফটাকে এক্সপান্ড করতে পারছিল না। তাদের এই প্রবলেমটা ছিল যে তার ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষ পরিপূর্ণ জীবনযাপন করতে পারছিল না। এটার কারণ ছিল যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে মানুষের মধ্যে কম্প্যারিজন, বস্তুবাদিতা, বিভিন্ন ধরনের ক্যাওটিক থিঙ্কিং, এই বিষয়গুলো মানুষের মধ্যে ক্রিটিক্যালিটি, এই জিনিসগুলো ঢুকে গিয়েছিল। এজন্য মানুষের জীবনে স্বাদ নেই, আস্বাদন নেই। এই 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 বিষয়টার কারণে আমি আমাদের বাংলাদেশের বর্তমান সময়টাকে আই উড লাইক টু কম্পেয়ার উইথ ভিক্টোরিয়ান পিরিয়ড অফ ইংল্যান্ড। আজকে আমাদের দেশে ঠিক একই রকম কন্ডিশন হয়ে গিয়েছে। ঠিক আছে, কিভাবে? শুধু কম্প্যারিজনের ফলে কি এটা করছে, ওটা করছে, অমুক ব্যাংকার, অমুক বিসিএস ক্যাডার, অমুক এই, তুই কি? ইউ নিড নট টু বি এনিথিং। তোমার মূল্য তোমার কাছেই আছে। তুমি পড়াশোনা করছো, শিখছো, তুমি তোমার ইন্টারেস্ট, তোমার যে যে ইন্টারেস্টটা আছে সেইটা নিয়ে তুমি কাজ করবে, রাইট? নেভার এভার লিসেন এনিবডি। হার্ট শোনো, হার্ট। এখান থেকে যেটা আসছে সেটা না, এখানকারটা শোনো। এখান থেকে যদি বলে বিজনেস করো, ইনভেস্ট ইউর টাইম ইন বিজনেস। এখান থেকে যদি আসে স্ট্রং প্রিপারেশন নাও, 2 বছর অনেক স্ট্রংভাবে প্রতিদিন 8-10 ঘন্টা পড়াশোনার মন মানসিকতা নিয়ে টেবিল চেয়ারে বসে যাও, বিসিএস ক্যাডার হবো, ব্যাংকার হবো, আর আদার সরকারি চাকরি করবো, তাহলে কিন্তু সফল হতে পারবে। রিমেম্বার ইট, যে একজন কম্পিটিটিভ এক্সামে তোমাকে টিকতে হলে ইউ হ্যাভ টু ওয়েট ফর 2 ইয়ার্স, 2 বছর অপেক্ষা করতে হবে। আর একটা দিন ওই স্টুডেন্ট লাইফের মতো এলোমেলো জীবনযাপন করতে পারবে না। তোমাকে কিন্তু 6 থেকে 10 ঘন্টার মধ্যে রেগুলার পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। বেশি পড়ার দরকার নেই, এটা কিন্তু পড়তে হবে। ওকে, তো এরপরে ম্যাথিউ আর্নল্ডের যে ক্রিটিসিজমের যে ফিচার চলে আসছে সেটা হচ্ছে যে আর্নল্ড অ্যাটেম্পটস টু মুভ ফ্রম দ্য এক্সটেরিয়রিটি অফ কনজারভেটিভ এক্সিস্টেন্স টু অ্যান ইন্টেরিয়রিটি অফ দ্য সেলফ। অর্থাৎ আর্নল্ড কি করেছিল? অ্যাটেম্পটস, পদক্ষেপ নিয়েছিল, টু মুভ, যেতে, ফ্রম দ্য এক্সটেরিয়রিটি অফ কনজারভেটিভ এক্সিস্টেন্স, মানে এই যে বাহ্যিক যে কনজারভেটিভ এক্সিস্টেন্স বিরাজ করছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, এটা থেকে আর্নল্ড বের হয়ে মানে মানুষকে বের করতে চেয়েছে। আর কোথায় নিয়ে যেতে চেয়েছে? টু অ্যান ইন্টেরিয়রিটি অফ দ্য সেলফ। ইন্টেরিয়রিটি অফ দ্য সেলফ মানে হচ্ছে মানুষের অভ্যন্তরীণ যে সত্তা আছে, সেই সত্তাটাকে ম্যাথিউ আর্নল্ড কিন্তু এখানে জাগ্রত করতে চেয়েছেন, এবং এর জন্য তিনি যেটা করেছেন সেটা হচ্ছে পোয়েট্রিকে তিনি চুজ করেছেন, এবং এটার মাধ্যমে আসলে জাগ্রত করা সম্ভব। ঠিক আছে, খুব সুন্দর। কিন্তু এখানে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে আউট করে দিচ্ছি, এই পয়েন্টগুলোই তুমি ক্রিটিক হিসাবে যদি সমালোচনা করো বা লিখো, তাহলে কিন্তু খুব ভালো মার্কস পাবে। ওকে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে For Arnold, poetry and culture became modes of interiority in order to nullify the exteriority of conservative existence. আগে যেটা বললাম যে ফর আর্নল্ডের জন্য পোয়েট্রি অ্যান্ড কালচার, অর্থাৎ কবিতা এবং সংস্কৃতি বিকাম হয় বা এটা পরিণত হয় মোডস অফ ইন্টেরিয়রিটি। মোডস অফ ইন্টেরিয়রিটি বলতে কি? ইন্টেরিয়রিটির ধরনে, সত্তার ধরনে পরিণত হয়। ইন অর্ডার টু নালিফাই মানে হচ্ছে শূন্য করা বা এটাকে মানে শেষ করে দেওয়া। দ্য এক্সটেরিয়রিটি অফ কনজারভেটিভ এক্সিস্টেন্স, কনজারভেটিভ এক্সিস্টেন্সটাকে শেষ করার জন্য বা সমাজে স্পিরিচুয়ালিটি, সেন্সিবিলিটি, এটাকে জাগ্রত করার জন্য বেসিক্যালি ম্যাথিউ আর্নল্ড কী করেছে? তিনি কালচার এবং পোয়েট্রিকে এটা চুজ করেছেন। ঠিক আছে, সো দিস আর দ্য 5 মেজর ফিচার্স অফ আর্নল্ডস ক্রিটিসিজম। মানে অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড ক্রিটিক হিসাবে তুমি এই 5টা বৈশিষ্ট্য যদি
তুলে ধরো এবং এটার উপরে যদি সুন্দরভাবে পয়েন্ট আউট করো, দেন দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা শুধু প্রশ্ন লেখার জন্য বলছি না, এই বিষয়গুলো আসলে আমরা এই দ্য স্টাডি অফ পোয়েট্রি এটার মধ্যে পাবো। ওকে, তো এবার আমরা আমাদের যে বিষয়টা জানা দরকার সেই বিষয়টা হচ্ছে এটা, যে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য স্টাডি অফ পোয়েট্রি, অর্থাৎ স্টাডি অফ পোয়েট্রি এই এসেটার কি কি সেলিয়েন্ট ফিচার্স রয়েছে, এই ফিচার্সগুলো তোমার জানা দরকার। ঠিক আছে, যদি এই ফিচার্সগুলো তুমি না জানো তাহলে কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবে না। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা বিষয় বলি, এটাকে দুইটা ভাগে ভাগ করে নাও। এই দ্য স্টাডি অফ পোয়েট্রি এটাকে দুইটা ভাগে ভাগ করে নাও। ফার্স্ট পার্টে ম্যাথিউ আর্নল্ড বিশেষ করে যে কথাটা বলেছেন, যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে কবিতার সম্পর্কে বলেছেন, কবিতার স্টাইল সম্পর্কে বলেছে, কবিতার ম্যানার সম্পর্কে বলেছে, কবিতার সিরিয়াসনেস সম্পর্কে বলেছে, কবিতার বিভিন্ন ধরনের যে যতগুলো ফান্ডামেন্টাল পয়েন্ট আছে সেগুলো নিয়ে কথা বলেছে। এবং পরবর্তী পার্টে ম্যাথিউ আর্নল্ড যেটা করেছে, বিভিন্ন সময়ের সাহিত্যিকদেরকে উপস্থাপন করেছে, চসার থেকে শুরু করে, এবং তিনি কথা বলেছেন সবচাইতে বেশি এই দ্য স্টাডি অফ পোয়েট্রি এতে চসারকে নিয়ে এবং বার্নসকে নিয়ে। ঠিক আছে, এবং ফ্রান্স যে লিটারেচার আছে, ফ্রান্স লিটারেচার, সেটা নিয়ে কথা বলেছেন, সাউদার্ন ফ্রান্স অ্যান্ড নর্দার্ন ফ্রান্সের যে লিটারেচার সেটা নিয়ে কিন্তু তিনি বেশি কথা বলেছেন দ্য স্টাডি অফ পোয়েট্রিতে। ঠিক আছে, তো আমরা এই স্টাডি অফ পোয়েট্রির এই যে কাকে নিয়ে বেশি কথা বলেছেন, কাকে নিয়ে কি কথা বলেছেন, এটা একবারে পয়েন্ট আউট করে চমৎকারভাবে লেকচার দেবো আমি তোমাদেরকে, এবং সেটা তোমরা দেখে নিবে এবং তাহলে এটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে যে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি। নাম্বার ওয়ান, প্রথম নম্বর যেটা সেটা হচ্ছে দ্য এসে কন্টেন্টস some of the best known pronouncements about poetry and poets. তো দ্য এসে কন্টেন্টস, এই এসেটা কি করে, অন্তর্ভুক্ত করে সাম অফ দ্য বেস্ট নন প্রনাউন্সমেন্টস বলতে যেটা সেটা হচ্ছে দৃঢ়তার সাথে ঘোষণা করা। তুমি যদি যখন বলবে প্রনাউন্স করা তাহলে কি এটা ঘোষণা করা, দৃঢ়তার সাথে ঘোষণা করা, দৃঢ়তার সাথে ব্যাখ্যা করা, অর্থাৎ উপস্থাপন করেছেন ম্যাথিউ আর্নল্ড কাদেরকে, কবিতা এবং কবিকে, কবিতার ধরন এবং কবিকে কিন্তু উপস্থাপন করেছেন। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার অফ দ্য এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো এই ফিচারটা কি, এই ফিচারটা হচ্ছে দ্য এসে কন্টেন্টস সাম অফ দ্য বেস্ট নোন প্রনাউন্সমেন্ট অ্যাবাউট পোয়েট অ্যান্ড পোয়েট্রি, রাইট? ওকে, এবার আমরা সেকেন্ড নাম্বারে চলে যাই। সেকেন্ড নাম্বারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইট ইজ প্রি ইমিনেন্টলি অ্যান এসে অ্যাবাউট জাজমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এই এসেটা হচ্ছে প্রি এমিনেন্টলি শব্দের অর্থ হচ্ছে বিখ্যাতভাবে, মানে সর্বাধিক খ্যাত, কি সম্পর্কে, অ্যাবাউট জাজমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, জাজমেন্ট এবং ইভ্যালুয়েশন নিয়ে এই এসেটাতে কথা বলা হয়েছে। তো জাজমেন্টটা কিসের এবং ইভ্যালুয়েশনটা কিসের? জাজমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন বোথ রিলেটেড টু পোয়েট্রি, পোমসের সাথে, কবিতার সাথে রিলেটেড, অ্যান্ড দ্য পোয়েটস তাদের সাথে রিলেটেড, রাইট? এবং এবার আমরা চলে যাই তিন নম্বর ফিচার্সে, বা এই টেক্সটার তিন নম্বর যে ফিচার্স সেটা হলো যে বিষয়টা এখানে সেটা হচ্ছে যে ইন দ্য এসে আর্নল্ড ক্লেমস অ্যান এলিভেটেড স্ট্যাটাস ফর পোয়েট্রি ওভার সায়েন্স, রিলিজন, থিওলজি অ্যান্ড ফিলোসফি। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আর্নল্ড কি করেছে, ক্লেমস অ্যান এলিভেটেড স্ট্যাটাস, একটা এলিভেটেড স্ট্যাটাস নিয়েছে, এলিভেটেড স্ট্যাটাস দাবি করেছে কবিতার জন্য, অর্থাৎ একটা সুমহান মর্যাদা, সুমহান অবস্থান দাবি করেছে কবিতার জন্য। এটা কিসের উপরে, ওভার সায়েন্স, এটা ঠিক আছে, সায়েন্সের উপরে গেলে সমস্যা নাই, রিলিজন অ্যান্ড থিওলজি, এই দুইটার উপরে যখন চলে যায় তখন কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যায়। তার মানে এখানে আর্নল্ড সায়েন্সকে সমালোচনা করেছেন, রিলিজন, থিওলজি, অ্যান্ড ইভেন হি ক্রিটিসাইজ ফিলোসফি, সে কিন্তু ফিলোসফিকেও সমালোচনা করেছেন। তো ম্যাথিউ আর্নল্ড জাজমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের জন্য যেটা করেছেন সেটার জন্য বেসিক্যালি তিনি কিন্তু টাচস্টোন মেথড করেছে, কি করেছে, টাচস্টোন মেথডে ব্যবহার করেছে। এবং এই রিলিজন, থিওলজি, সায়েন্স, পলিটিক্স, ফিলোসফি এগুলোকে সমালোচনা করার জন্য আর্নল্ড যেটা করেছে সেটা হচ্ছে শার্লাটানিজম, এই টার্মটা ব্যবহার করেছে। ঠিক আছে, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। এটাকে আমি তিনটা পার্টে বিভক্ত করে লেকচার দিব। দ্বিতীয় পার্টে যেটা থাকবে যে সায়েন্স কিভাবে শার্লাটান হচ্ছে, পলিটিক্স কিভাবে শার্লাটান হচ্ছে, ফিলোসফি কিভাবে শার্লাটান হচ্ছে, এবং ইম্পর্টেন্স অফ পোয়েট্রি নিয়ে দ্বিতীয় পার্টে থাকবে। আর তৃতীয় পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, একবারে ক্রিটিক্যাল সামারি থাকবে সেটা। ওকে, টিল দেন সবাই ভালো থাকবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আল্লাহর কাছে সেই দোয়াই করি যেন তুমি একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারো। Thanks a lot for watching the video and subscribe us immediately. Bye bye.